যখন আমরা হেলমিন্থ নিয়ে কথা বলি বা সহজা বাংলায় কৃমি নিয়ে কথা বলি, আমরা কিন্তু আসলে মোট 3 রকমের হেলমিন্থ নিয়ে আসলে আলোচনা করে থাকি। একটা হচ্ছে সিস্টোড, একটা হচ্ছে ট্রেমাটোড এবং আরেকটা হচ্ছে নেমাটোড। আমরা যখন সিস্টোডের কথা বলি, বাংলাতে একে আমরা আসলে ফিতা কৃমি বলি। এরা একটা আসলে রিবনের মতো বা ফিতার মতো দেখতে, যে কারণে তাদেরকে আমরা ফিতা কৃমি বলি। অন দ্য আদার হ্যান্ড, যেগুলো আসলে ট্রেমাটোড আছে, এদেরকে আসলে ফ্লুক বলা হয়। সো দিজ আর দ্য ফ্লুকস। আমরা প্রিভিয়াসলি নেমাটোডস নিয়ে কথা বলে ফেলেছি, আজকে আমরা সিস্টোড নিয়ে কথা শুরু করতে চাই। সো সিস্টোড হচ্ছে বেসিক্যালি টেপ ওর্ম। এদেরকে আমরা আসলে সহজভাবে যদি আসলে ছবিটা দেখি, তাহলে আমাদের যে মরফোলজি আমাদের কাছে খুব ক্লিয়ার হয়ে যাবে। সো লুক অ্যাট দিস ফটো। আমরা আরও একটা ছবি নিয়ে আসি। লুক অ্যাট দিস ফটো। এগুলো একদম যেমন ডান দিকে যে ছবিটা এখন নিয়ে আসলাম, এটা একটা রিয়েল ছবি। এটা একটা রিয়েল সিস্টোরের ছবি। এখানে দেখা যাচ্ছে যে ইট লুকস লাইক এ টেপ, তাই না? টেপের মতো একদম ফ্ল্যাটেন্ড, একটা ফিতার মতো দেখতে। সো এই যে ফিতার মতো দেখতে স্ট্রাকচার, এই স্ট্রাকচারটাই আসলে সিস্টোড। এবং এই সিস্টোডের এখানে আমরা আসলে কী দেখি, যে একদম ফ্ল্যাটেন্ড, একদম ফ্ল্যাটেন্ড। এবং একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এই সকল সিস্টোডের ক্ষেত্রে আমরা আসলে দেখি যে নর্মালি তারা আমাদের ইন্টেস্টিনাল ট্র্যাক্টেই আসলে থাকে। নর্মালি যে অ্যাডাল্ট ওর্মের কথা বলতেছি, অ্যাডাল্ট ওর্ম যেগুলো, সেগুলো আমাদের ইন্টেস্টিনাল ট্র্যাক্ট, সেখানে নর্মালি হ্যাবিটেট করে থাকে। সিস্টোডের একটা বৈশিষ্ট্য হচ্ছে এদের কোনো এলিমেন্টারি ট্র্যাক্ট নাই। এদের কোনো এলিমেন্টারি ট্র্যাক্ট নাই। তাহলে এই স্ট্রাকচারটা কেমন? তাহলে এরা কীভাবে নিউট্রিয়েন্টস অ্যাবজর্ব করে? সো এদের স্ট্রাকচারটা হচ্ছে, এদের একটা মাথা আছে, যে মাথাকে আসলে হেড বলা হয় না, মাথাকে বলা হয় স্কলেক্স। এটার মাথাকে বলা হয় স্কলেক্স, স্কলেক্স। এবং এরপরে যে তার বডির যে অংশটা থাকে, সেটাকে আসলে আমরা বলি প্রোগ্লটিড, প্রোগ্লটিডস। সো স্ট্রাকচারটা এরকম যে এদের একটা মাথা আছে, যেটাকে স্কলেক্স বলছি। সাধারণত দেখা যাচ্ছে এদের যে স্কলেক্সের যে অ্যান্টিরিয়র এন্ড, এখানে কিছু সাকার থাকে, হুক থাকতে পারে, এরকম একটা স্ট্রাকচার। এবং তারপরে আসলে তাদের প্রোগ্লটিডগুলো এরকম যে খণ্ড 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 ছোটো ছোটো অনেকগুলো সেগমেন্ট এখান থেকে তৈরি হয়। এবং এই সেগমেন্টগুলো একটার পর একটাভাবে যুক্ত হয়ে হয়ে তাদের আসলে দেহটাকে তৈরি করে। এবং স্ট্রাকচারটা আসলে এরকমই দেখা। সো আমরা যদি এই ছবিটার দিকে তাকাই, এখানেও আসলে এইটা এভিডেন্ট, খুব প্রমিনেন্টভাবে বোঝা যায়। লাইক ইফ ইউ লুক অ্যাট দিস, সো এইগুলা, এই প্রত্যেকটা এক একটা যে খণ্ড, এগুলো হচ্ছে প্রোগ্লটিড। এবং এখানে একদম শুরুর দিকে একটা ছোটো একটা নেকের মতো আছে। সো আমরা যদি একদম রিয়েল ছবিটা দেখি, যেমন এখানে হচ্ছে এদের স্কলেক্সটা আছে, এরপর এদের নেক অংশ এটা, আর তারপরে যে বাকি অংশ হচ্ছে আমাদের প্রোগ্লটিড, একটার পর একটা প্রোগ্লটিড এভাবে যুক্ত হয়ে হয়ে একটা আলটিমেটলি অ্যাডাল্ট ওর্ম হচ্ছে। আবার এই প্রোগ্লটিডের মধ্যেও কথা আছে, যে একটাকে বলছি ম্যাচিউ প্রোগ্লটিড, হ্যাঁ, আবার গ্র্যাভিড প্রোগ্লটিড আছে। সো সহজভাবে এটা হচ্ছে তাদের বেসিক স্ট্রাকচারটা আসলে আমরা এরকমই হতে দিই। তাহলে কথা হচ্ছে, যদি যে কোনো এলিমেন্টারি ট্র্যাক্ট আসলে না থেকে থাকে, এরা নিউট্রিয়েন্টস আসলে কীভাবে নেয়? সো এদের যেই টেগুমেন্টাল যে সারফেস যেটা আছে, এদের টেগুমেন্টাল যেই সারফেস, এরা আসলে টেগুমেন্টাল সারফেসের মাধ্যমে নিউট্রিয়েন্টকে ডাইরেক্ট অ্যাবজর্ব করে। তাহলে তারা এইটার মাধ্যমে নিউট্রিয়েন্টকে ডাইরেক্ট অ্যাবজর্ব করে থাকে। তাহলে প্রশ্ন আসতে পারে, এই যে স্কলেক্স, এখানে যে আমি বললাম যেখানে সাকার আছে, হুক আছে, এটার কাজ কি? এটার কাজ হচ্ছে, সে তার যে নির্দিষ্ট হোস্ট, সেই হোস্টের সাথে অ্যাটাচমেন্টের জন্য এটাকে আসলে ইউজ করে। সো তাদের যে অ্যান্টিরিয়র এন্ড বা স্কলেক্স যেটা, সেখানে যে সাকারগুলো রয়েছে, এইখানে যেই সাকারগুলো আছে, এই সাকারের মাধ্যমে সে আসলে হোস্টের সাথে নিজেকে অ্যাটাচ রেখে দেয় এবং অ্যাটাচ রাখে। আর এইদিকে তার যে টেগুমেন্টাল সারফেস, সেটা দিয়ে সে কন্টিনিউয়াসলি নিউট্রিয়েন্টকে আসলে অ্যাবজর্ব করতে থাকে। সো দিস ইজ দ্য থিং। এর পাশাপাশি এই যে প্রোগ্লটিডগুলো আছে, এগুলো যদি এমন হয় যে তারা খসে পড়ে আলাদা হয়েছে, এরাও কিন্তু ইন্ডিপেন্ডেন্টভাবে মুভমেন্ট আসলে দেখাইতে পারে। এবং এই যে প্রোগ্লটিডগুলো আছে, এদের মধ্যে আসলে ওভাগুলো থাকে। এই প্রোগ্লটিডের মধ্যে ওভা থাকে। অ্যাকচুয়ালি এটার মধ্যে পুরো জেনিটাল সিস্টেমই আসলে আমরা পাই। যদি আমরা আরেকটা ছবি নিয়ে আসি, সো ইফ ইউ লুক অ্যাট দিস ফটো, তো এখানে পার্টিকুলারলি একটা প্রোগ্লটিডকে আসলে দেখানো হচ্ছে, যে একটা সেগমেন্ট প্রোগ্লটিড, এর ভিতরে কী কী আছে? এখানে ইউটেরাস আছে, টেস্টিস আছে, ভ্যাজাইনা আছে, ওভারি আছে, এভরিথিং। এর মধ্যে ওসাইট, সেমিনাল, আমাদের যেই
কম্পোনেন্টগুলো আছে, এভরিথিং এর মধ্যে আছে। সো এইখানে দেখা যাচ্ছে যে এইগুলা গ্র্যাভিড হয়ে থাকে এবং এদের মধ্যে আসলে এগস বা ওভা আসলে থেকে থাকে। সো নর্মালি যেটা হয় যে এই প্রোগ্লটিডগুলো শেডিং হয়, যখন সেটা শেডিং হলো তখন এই শেডিংটা যদি আমরা আসলে মানে যদি সেটাকে কালেক্ট করতে পারি এবং সেটাকে যদি আসলে আমরা আন্ডার দ্য মাইক্রোস্কোপ দেখি, সেখানে আমরা ওভা এগুলো প্রচুর পরিমাণে দেখবো যে ম্যাচিউর প্রোগ্লটিডে প্রচুর পরিমাণ ওভা আসলে থাকে, যেগুলো কয়েক সপ্তাহ পর্যন্ত ম্যাচিউর থাকতে পারে। এখন এই যে প্রোগ্লটিডস যেটার মধ্যে প্রচুর পরিমাণে ওভা আছে, এই প্রোগ্লটিডকে একটা ইন্টারমিডিয়েট হোস্ট এসে খেয়ে ফেলে, প্রোগ্লটিডকে খেয়ে ফেলে বা ওভাকে খেয়ে ফেলে, ইনজেকশন করে। সো যখন সে ইনজেকশন করলো তখন সে ইনফেক্টেড হয়ে যাচ্ছে, রাইট? তো মনে করি এখানে ইন্টারমিডিয়েট হোস্ট হচ্ছে পর্ক অথবা কাউজ অথবা সামটাইমস ডগসও থাকতে পারে। সো এরকম কোনো একটা ইন্টারমিডিয়েট হোস্ট আছে যে আসলে এই ওভা বা প্রোগ্লটিড সেটাকে আসলে সে ইনজেস্ট করে ফেলছে। সো যখন এই ইন্টারমিডিয়েট হোস্ট ওভাকে ইনজেস্ট করলো, অ্যাকচুয়ালি সে ওভাকে আসলে ইনজেস্ট করছে, সে যখন ওভাকে ইনজেস্ট করলো তখন কী হবে, এই ওভাটা তার এলিমেন্টারি ট্র্যাক্টে থাকবে, এলিমেন্টারি ট্র্যাক্টকে ক্রস করে সে দেখা যাচ্ছে যে আলটিমেটলি তার যে মাসল আছে বা আদার যে টিস্যু বা আদার অর্গান আছে সেইখানে আসলে ওভাগুলো চলে যায়, মানে ওভা থেকে আলটিমেটলি লার্ভা ফর্মেশন হবে। এই ওভা হ্যাচ করে লার্ভা আসবে, সেই লার্ভাগুলো আমরা দেখবো যে তার এলিমেন্টারি ট্র্যাক্টকে আসলে ক্রস করে গিয়ে মাসল বা আদার যে ভিসেরাগুলো সেইখানে তারা চলে যায় এবং সেখানে গিয়ে তারা এনসিস্টেড অবস্থায় থাকে। সো আলটিমেটলি আমরা তখন যে ফরম্যাটটা পাবো সেটাকে আমরা বলি লার্ভাল সিস্টেসার্কি। তাহলে ইন্টারমিডিয়েট হোস্টে এইটুকু পর্যন্ত হয়ে থাকে। এখন ইন্টারমিডিয়েট হোস্ট থেকে এরপরে আরেকটা হোস্ট এসে কীভাবে আসছে সেটা হচ্ছে, এখন মনে করি পর্ক অথবা কাউজ তারা যে কোনোভাবে ইনফেক্টেড হয়েছে, সেখানে মাসলের মধ্যে লার্ভাল সিস্টেসার্কি আছে। এখন এই যে পর্ক বা বিফ এটা যদি কেউ খেয়ে ফেলে, মানে প্রপারলি যদি রান্না না করে যদি কেউ আসলে খেয়ে ফেলে, তখন কী হলো, সে এই সিস্টেসার্কি এটাকেই সে আসলে খেয়ে ফেললো। সো যখন ইনজেকশন হলো, সেই ইনজেকশন থেকে হিউম্যান অ্যাফেক্টেড হয়ে যাচ্ছে। সো আমরা যদি এমন হয় যে লার্ভাল সিস্টেসার্কি সেইটাকে যদি আসলে আমরা কোনোভাবে যদি আসলে খেয়ে ফেলি, তখন আমরা অ্যাফেক্টেড হচ্ছি। এবং এরকম অ্যাফেক্টেড হলে নর্মালি আমরা দেখি আমাদের ইন্টেস্টিনাল ম্যানিফেস্টেশন হয়, বেসিক্যালি দেখবো যে ইন্টেস্টিনাল প্যাটার্ন অফ দ্য ডিজিজ হচ্ছে নর্মালি। বাট ইফ দ্যাট হ্যাপেন্স যে কোনো কারণে কোনোভাবে আমরা ওভাকে খেয়ে ফেলছি, আমাদের যেই সিস্টোড সেটার যেই ওভা সেটাকেই আমরা সামহাও ইনজেস্ট করে ফেলছি, ইফ দিস হ্যাপেন্স তখন আমাদের দেহের মধ্যে আমরা দেখব আলাদা করে সেখানে সিস্টোসার্কোসিস ডেভেলপ করছে। সো আমরা দেখবো যে ইন্টেস্টিনাল ইনফেকশন ওভার কন্টেইন, মানে আমরা যদি ওভা খেয়ে ফেলি সেখানে শুধুমাত্র আমরা ইন্টেস্টিনাল ইনফেকশন পাবো এরকম না, বরং এই কন্ডিশনগুলোতে আমরা দেখব যে সিস্টোসার্কোসিস ডেভেলপ করছে। সার্কোসিস অর্থাৎ আমরা দেখবো যে আমাদের হিউম্যান যে মাসলগুলো আছে বা আমাদের যে টিস্যুগুলো আছে, আমাদের এই টিস্যুতে ইন্টারনাল অর্গানগুলোতে, ইন্টারনাল ভিসারাগুলোতে এই ওভা থেকে লার্ভা আসবে, সে লার্ভা গিয়ে তারা মাইগ্রেট করে করে বিভিন্ন জায়গায় ডিপোজিট হবে, সেখানে এনসিস্টেডভাবে তারা থাকবে, এনসিস্টেড লার্ভা থাকবে, যেটাকে আমরা সিস্টোসার্কোসিস বলছি। সো দিস মাইট হ্যাপেন। তাহলে ওভা খাইলে একরকম আর এনসিস্টেড লার্ভাল সিস্টোসার্কোসিস খাইলে আরেক রকম। এখানে আমি পাচ্ছি ইন্টেস্টিনাল লেশন, আর ওভা যদি আমি ইনজেস্ট করি সেখানে আমি পাচ্ছি ডিরেক্ট সিস্টোসার্কোসিস। এবং এই ধরনের প্যাটার্নটাই আসলে আমরা হইতে দেখি। তাহলে আমাদের যখন সিস্টোড দিয়ে ইনফেস্টেশন হচ্ছে বা ইনফেকশন হচ্ছে, আমরা আসলে দুইটা প্যাটার্নের আসলে ইনফেকশন পাই, একটা হচ্ছে ইন্টেস্টিনাল আর একটা হচ্ছে সিস্টোসার্কোসিস। তাহলে আমরা দুই রকম পাচ্ছি, একটা ইন্টেস্টাইন ইনভলভ হচ্ছে, একটা আমাদের বডির ওন টিস্যু, আমাদের যে টিস্যুগুলো আছে সেগুলো ইনভলভমেন্ট আমরা আসলে পাচ্ছি। সো আমরা একটা গ্রস আলোচনা এতক্ষণ পর্যন্ত করলাম, এইটুকু আমরা এখন ডেভিশন থেকে আবার ক্রস চেক করি। তাহলে আমরা আসি তো আমাদের যে সিস্টোডগুলো আছে, যেটা আমি একটু আগে বললাম যেটা আসলে একটা ফিতার মতো দেখতে, একটা রিবন শেপড একটা ওর্ম, এবং যেটা অ্যাডাল্ট ওর্মগুলো আমাদের ইন্টেস্টিনাল ট্র্যাক্টেই থাকে। হোস্টের ইন্টেস্টিনাল ট্র্যাক্টে আমরা আসলে অ্যাডাল্ট ওর্মকে দেখে থাকি।
তাহলে যেইটা অ্যাডাল্ট ওম সেটা ইন্টেস্টিনাল ট্র্যাক্টে থাকে। এখন এই যে সিস্টোড, এদের বৈশিষ্ট্য কি, এদের নিজস্ব কোনো এলিমেন্টারি সিস্টেম নাই, তাহলে তারা কীভাবে নিউট্রিয়েন্ট অ্যাবজর্ব করে? তাদের নিউট্রিয়েন্ট অ্যাবজর্ব করার উপায় হচ্ছে তাদের যে টেগুমেন্টাল সারফেস সেটার মাধ্যমে তারা নিউট্রিয়েন্টকে ডিরেক্টলি অ্যাবজর্ব করে থাকে। এখন এটা যে স্ট্রাকচার, সেখানে যে অ্যান্টিরিয়র এন্ড বা যেটাকে আমরা আসলে স্কলেক্স বলছি, আসলে হেড আসলে বলা হয় না, স্কলেক্স বলা হয়। স্কলেক্সে আমরা কিছু সাকার দেখতে পাই। সাকারের মূল উদ্দেশ্যই হচ্ছে সে যে হোস্টের সাথে অ্যাটাচমেন্ট সেইখানে থাকে। এবং স্কলেক্সের পর থেকে আমরা দেখব আস্তে আস্তে ডেভেলপিং কিছু সেগমেন্ট তৈরি হচ্ছে, যেটাকে আসলে প্রোগ্লোটিড বলা হয়। এবং এই প্রোগ্লোটিডগুলোকে আমরা দেখব এদের মধ্যে অ্যাক্টিভ মুভমেন্টও দেখব যদি তারা শেডিং হয়, মানে প্রোগ্লোটিডগুলা মানে খসে পড়ে গেছে, এরপরেও আমরা দেখব তাদের মধ্যে অ্যাক্টিভ মুভমেন্ট আসলে আছে। এখন এইখানে যে প্রোগ্লোটিড, সেখানে কিন্তু আমি একটু আগে দেখাইছি যে ছবি থেকে দেখালাম, সেখানে টেস্টিস আছে, সেখানে ইউটেরাস আছে, মেল অ্যান্ড ফিমেল জেনিটালিয়া, দুইটা সিস্টেম বা দুইটা অর্গানই ওর মধ্যে আসলে এক্সিস্ট করে। সো এইখানে ক্রস ফার্টিলাইজেশন হইতে পারে। তাহলে ক্রস ফার্টিলাইজেশন মে টেক প্লেস বিটুইন দ্য সেগমেন্ট, নিজেদের মধ্যে ক্রস ফার্টিলাইজেশন এখানে খুবই কমন একটা ফেনোমেনা। এর পাশাপাশি আমরা এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখি, এই যে প্রোগ্লোটিড, এটার মধ্যে যে ওভা থাকে, সেই ওভাটা আসলে আমরা দেখতে পাই যে কয়েক সপ্তাহ পর্যন্ত ভায়াবল থাকতে পারে। দেখা যাচ্ছে ম্যাচিউর প্রোগ্লোটিডের মধ্যে প্রচুর পরিমাণে ওভা আমরা আসলে পাই এবং কয়েক সপ্তাহ পর্যন্ত তারা আসলে ভায়াবল থাকতে পারে। এবং এই সময়, এই ভায়াবল পিরিয়ডের মধ্যে যদি কোনো একটা ইন্টারমিডিয়েট হোস্ট ওই প্রোগ্লোটিড বা ওই ওভাকে আসলে খেয়ে ফেলে, তখনই আসলে আমরা দেখি যে সে ইনফেক্টেড হয়ে যাচ্ছে। সো তখন সে যখন খেয়ে ফেললো, তখন ওই ওভা থেকে ফাইনালি লার্ভা লিবারেটেড হবে। সো ওই ওভা থেকে লার্ভা লিবারেটেড হবে এবং সেই লার্ভাটা ওই ইন্টারমিডিয়েট হোস্টের টিস্যুতে চলে গিয়ে লার্ভাল সিস্টেসার্কি প্রডিউস করবে। এখন আমরা যে টেপ্রন থেকে হিউম্যান ডিজিজের কথা বলি, হিউম্যান আমরা দুই ধরনের প্যাটার্ন দেখি ডিজিজের, একটা বলছি ইন্টেস্টিনাল, একটা হচ্ছে সিস্টিসার্কোসিস বা সিস্টেমিক সিস্টিসার্কোসিস। সো ইন্টেস্টিনাল ইনফেকশনটা কখন হচ্ছে? দেখা যাচ্ছে টিনিয়া স্যাজিনাটা, যেটা বিফ ট্যাপম, টিনিয়া অ্যাসিয়াটা যেটা পর্ক থেকে আসে, আরেকটা হচ্ছে ডাইফালোবোথ্রিয়াম ল্যাটাম যেটা মাছ থেকে আসে। সো এইগুলো যদি আমরা আসলে খেয়ে ফেলি, মূল ব্যাপারটা হচ্ছে যে আমরা একটা বিফ মিট খাইছি, হ্যাঁ, যেটা টিনিয়া স্যাজিনাটা দ্বারা ইনফেক্টেড ছিল, ওখানে মাসলের মধ্যে আমরা সিস্টেমিক কী বলে লার্ভাল সিস্টোসার্কি পাচ্ছিলাম। অথবা টিনিয়া অ্যাসিয়াটা যেটা পর্কে থাকে, সেখানে আমরা দেখছিলাম যে সেখানে হয়তো বা লার্ভাল সিস্টোসার্কি ছিল, বা ডাইফালোবোথ্রিয়াম ল্যাটাম, ফিশ ট্যাপম, সো এটা দেখা যাচ্ছে ওখানে ছিল। সো আমি যখন খাবারটা খাইছি, আমি যখন ওই লার্ভাল সিস্টোসার্কিটাকে হজম করে ফেলছি, ওই মোমেন্টে আমরা আসলে দেখি যে ইন্টেস্টিনাল ম্যানিফেস্টেশন ডেভেলপ করছে। এখানে শুধু ইন্টেস্টিনাল ইনফেকশনটাই হয়। সো আমরা যদি ইন্টারমিডিয়েট হোস্টকে খেয়ে ফেলি যেটার মধ্যে লার্ভাল সিস্টোসার্কি ছিল, তখন আমরা ইন্টেস্টিনাল ম্যানিফেস্টেশন দেখি। কিন্তু আমরা এখানে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার দেখি, যদি ওভা ইনজেস্টেড হয়ে থাকে, সেইখানে আমরা দেখি আমাদের হিউম্যান বডিতে সিস্টেমিক সিস্টোসার্কোসিস ডেভেলপ করতে পারে। তাহলে যখন আমি ওভা খেয়ে ফেললাম, তখন আমার দেহের মধ্যে ওভা আসবে, সেখান থেকে লার্ভা হ্যাচ করবে, সেই লার্ভা আমার টিস্যুতে চলে গিয়ে সিস্টোসার্কোসিস হবে। সো এই সিস্টোসার্কোসিসটা আমার দেহে হচ্ছে যখন আমি ওভা খাইতেছি। সো এই ঘটনাটা আসলে টিনিয়া সোডিয়াম থেকে হইতে পারে। টিনিয়া সোডিয়াম থেকে ইন্টেস্টিনাল ইনফেকশন হইতে পারে যদি কেউ আন্ডারকুকড বা র পর্ক মিট খায়, কারণ এটা পর্ক থেকে ছড়ায়। বাট যদি সামহাও সেটার ওভা কেউ খেয়ে ফেলে, সেখানে সিস্টোসার্কোসিসও হইতে পারে। তাহলে সিস্টোসার্কোসিস কখন হয়? যখন ওভাটা ইনজেস্টেড হচ্ছে। ইনফ্যাক্ট প্রায় সিমিলার একটা জিনিস আমরা আসলে আরেকটা কন্ডিশন দেখি, হচ্ছে অ্যাকানোককাস গ্র্যানুলোসাস, এটা হচ্ছে ডগ ট্যাপো। সো অ্যাকানোককাস গ্র্যানুলোসাসে যেটা হয়, ডগ এটার যে স্টুল, সেই স্টুলের সাথে ওভা থাকে। এখন যারা কুকুর নিয়ে খুব মানে কুকুর যারা ডিল করে, তাদের হাতে এমন হইতে পারে যে এগুলা ডিল করার সময় তার হাতে কোনোভাবে ওভা লেগে গেছিলো, বা কুকুর হয়তো এমন একটা জায়গায় পায়খানা করছে, সেইখান থেকে কোনোভাবে কন্টামিনেশন হয়ে ফুড বা ড্রিঙ্ক কন্টামিনেটেড হতে পারে। সো ওই এগ যদি কারো দেহের মধ্যে ইনজেকশন হয়ে যায়, ফিকোলাল ট্রান্সমিশন যেটা আমরা বলি, সো বেসিক্যালি যে ওরাল রুট দিয়ে যদি আসলে সামহাও ইনজেকশন হয়ে যায়, তখন হিউম্যান দেহে কি হচ্ছে, ওই ওভা থেকে লার্ভা আসবে, লার্ভাটা যে টিস্যুতে চলে যাবে। সো এখানে সিস্টোসার্কোসিস হয় না, বাট এখানে আমরা অন্য একটা কন্ডিশন দেখি, তার হচ্ছে হাইডাটিড ডিজিজ। বাট এটা আসলে অ্যানালগাস টু সিস্টোসার্কোসিস, লাইক সিস্টোসার্কোসিসই হওয়ার কথা ছিল, এখানে ডিফারেন্ট একটা কন্ডিশন হয়, নাম হচ্ছে হাইডাটিড ডিজিজ। এখানে আমরা ইন্টেস্টিনাল ইনফেকশন ওইভাবে আমরা আসলে দেখি না, বাট আমরা এখানে একটা হাইডাটিড ডিজিজ দেখি, যেটাকে সিস্টোসার্কোসিসের অ্যানালোগাস হিসেবে আমরা আসলে অ্যাড্রেস করতে পারি। সো এটা কখন হচ্ছে? যখন কেউ ওভাটা খেয়ে ফেলতেছে। সো ওই ওভাটা খালাম, সেই ওভাটা আমার বডিতে পরে লার্ভা
সেখান থেকে আসলো, সেই লার্ভাটা মাইগ্রেট করে টিস্যুতে গেল এবং তখন এই ঘটনাটা হবে। তাহলে বেসিক কথা আমাদের সিস্টোডের ক্ষেত্রে যে আমি যদি কোনোভাবে এদের ওভাকে ইনজেস্ট করি তাহলে আমার দেহে সিস্টেমিক ম্যানিফেস্টেশন আসবে বা সিস্টেমিক সিস্টিসার্কোসিস হবে। আর যদি আমি একটা এনসিস্টেড লার্ভা খাইছি, লাইক ইন্টারমিডিয়েট হোস্ট খাইছি, সেখানে ইনসিস্টেড লার্ভা ছিল, তাহলে আমার শুধুমাত্র এলিমেন্টারি প্রেজেন্টেশন থাকবে। নর্মালি এই ঘটনাটাই ঘটে। তাহলে আমাদের ইন্টেস্টিনাল ট্যাপওয়ার্ম নিয়ে আমাদের প্রথম আলোচনা হবে। তাহলে ইন্টেস্টিনাল ট্যাপওয়ার্ম কীভাবে হচ্ছে, আমি একটা ইন্টারমিডিয়েট হোস্টকে খেয়ে ফেলছি, যে ইন্টারমিডিয়েট হোস্ট সিস্টোর দ্বারা ইনফেস্টেড ছিল বা সেখানে ইনফেকশনটা ছিল। তাহলে এটা মনে করি একটা ইন্টারমিডিয়েট হোস্ট, মনে করি এটা একটা গরু, মনে করি এটা একটা গরু, এটা হচ্ছে ইন্টারমিডিয়েট হোস্ট। তার দেহের মধ্যে আমি দেখছিলাম লার্ভাল সিস্টোসার্কি আছে। এখন আমি এটাকে আন্ডারকুকড অবস্থায় ঠিকমতো রান্না না করে খেয়ে ফেলছি। তাহলে এখান থেকে যে আমার দেহের মধ্যে আমরা দেখলাম যে সেই মানে প্যারাসাইটটা চলে আসলো, সেখান থেকে আমি ইন্টেস্টিনাল ম্যানিফেস্টেশনই হইতে দেখবো। সো এই জন্য এটাকে এখন ইন্টেস্টিনাল ট্যাপওয়ার্মের আলোচনার মধ্যে আনবো, যে আমরা খাবার যখন খাচ্ছি তখন যদি আমাদের এনসিস্টেড লার্ভা বা লার্ভাল সিস্টোসার্কোসিস এগুলো যদি আমরা আসলে খেয়ে ফেলি, তখন আমাদের যে কন্ডিশনটা হচ্ছে সেখানে আসলে ইন্টেস্টিনাল প্রেজেন্টেশন থাকে। সো ইন্টেস্টিনাল ট্যাপওয়ার্ম কাদের মাধ্যমে হচ্ছে? সো নর্মালি আসলে কখন হচ্ছে, যখন আন্ডারকুকড খাবার খাওয়া হয়। সো যদি আন্ডারকুকড বিফ কেউ খায় তাহলে সেইখান থেকে টিনিয়া স্যাজিনাটা ছড়ায় যাচ্ছে। যদি কেউ আন্ডারকুকড পর্ক খায় যেখানে লার্ভাল স্টেজ অফ টিনিয়া সোলিয়াম বা টিনিয়া অ্যাসিয়াটা আছে, সেখান থেকে টিনিয়া সোলিয়াম বা টিনিয়া অ্যাসিয়াটার জন্য কিন্তু আমাদের ইন্টেস্টিনাল ম্যানিফেস্টেশন আসতে পারে। বা ফ্রেশ ওয়াটার, মিঠা পানিতে পাওয়া মাছ, এরকম আন্ডারকুকড মিঠা পানিতে পাওয়া মাছ যদি কেউ খেয়ে ফেলে যেটার মধ্যে ডাইফ্যালোবোথ্রিয়াম ল্যাটাম এইটার লার্ভা ছিল, সেখান থেকেও এই ঘটনা হতে পারে। তাহলে আমাদের ইন্টেস্টিনাল ট্যাপওয়ার্ম কোথায় কোথায় হচ্ছে, আমাদের নামগুলো যত পারে, টিনিয়া স্যাজিনাটা, টিনিয়া সোলিয়াম, টিনিয়া অ্যাসিয়াটা, ডাইফ্যালোবোথ্রিয়াম ল্যাটাম, এটা মাছ থেকে হয়। টিনিয়া অ্যাসিয়াটা, টিনিয়া সোলিয়াম পর্ক বা শুকুরের মাংস থেকে হয়। টিনিয়া স্যাজিনাটা বিফ থেকে হয়। সো নর্মালি দেখা যাচ্ছে যে একটা অ্যাডাল্ট ট্যাপওয়ার্মই এই সময় আমরা গাটে প্রেজেন্ট দেখি, বাট এমনও হইতে পারে যে 10টা থাকতে পারে। সো এখানে ট্যাপওয়ার্ম যে অনেকগুলো থাকে তা না, লাইক একটাও থাকতে পারে, আপ টু 10 এরকমও হইতে পারে। কিন্তু এখন এদের মধ্যে যেই ওভা নিয়ে এখন একটা কথা বলি, সেটা হচ্ছে যে টিনিয়া সোলিয়াম, টিনিয়া স্যাজিনাটা, টিনিয়া অ্যাসিয়াটা, এই যে টিনিয়াগুলো বললাম, এদের টিনিয়ার এগ আমি মাইক্রোস্কোপের নিচে দেখে এদেরকে আলাদা আসলে করতে পারা সম্ভব না। সো আমি যতই এগস নিয়ে মাইক্রোস্কোপিক্যালি দেখি, আসলে কোনটা টিনিয়া স্যাজিনাটা, কোনটা টিনিয়া সোলিয়াম, কোনটা টিনিয়া অ্যাসিয়াটা ডিস্টিংগুইশ করা পার্থক্য সম্ভব না। তাহলে আমি কিভাবে ডিস্টিংগুইশ করবো যে কোনটা টিনিয়া সোলিয়াম, কোনটা অ্যাসিয়াটা, কোনটা স্যাজিনাটা? এটা বোঝার একটাই উপায়, সেটা হচ্ছে আমরা স্কলেক্সের দিকে তাকাবো, আমরা প্রোগ্লটিডসের দিকে তাকাবো। সো আমি যদি স্কলেক্সের দিকে তাকাই, প্রোগ্লটিডের দিকে তাকাই, সেখানে খুব সহজে আইডেন্টিফাই করতে পারবো, কারণ এদের মধ্যে মানে ক্লিয়ার কাট পার্থক্য আছে। যেমন দেখা যাচ্ছে যে এদের প্রোগ্লটিড দেখতে পাই আর এখানে স্কলেক্সের কথা বলতে পাই। সো আমি যদি স্কলেক্স আর প্রোগ্লটিড দেখি, খুব সহজেই ডিফারেন্সিয়েট করা সম্ভব হবে। যেমন টিনিয়া সোলিয়াম, সেখানে আমি যদি মানে স্কলেক্সের দিকে তাকাই, সেখানে রোস্টেলাম আছে, হ্যাঁ, 2টা রো অফ হুকলেট পাচ্ছি স্কলেক্সে, এবং সেখানে দেখবো যে তারা মাল্টিপল প্রোগ্লটিড তারা হচ্ছে গিয়ে রিলিজ করে, একসাথে 3টা 5টা একসঙ্গে মানে প্রোগ্লটিডগুলো যুক্ত থাকে। এবং সেইখানে আমরা যদি প্রোগ্লটিডের দিকে তাকাই, সেখানে দেখবো ইউটেরাইন ব্রাঞ্চিং খুব একটা বেশি হয় না, লাইক আপ টু 10 এরকম, অ্যারাউন্ড 10টা ইউটেরাইন ব্রাঞ্চিং আপ টু 10 এরকম থাকে। কিন্তু যদি টিনিয়া স্যাজিনাটার দিকে আসি, টিনিয়া স্যাজিনাটার স্কলেক্সে গিয়ে দেখবো 4টা সাকার, আর কিচ্ছু নাই। এবং সেইখানে দেখবো যে তাদের যখন প্রোগ্লটিডগুলো আলাদা হচ্ছে, একটা একটা করে প্রোগ্লটিড আলাদা হয়, একসঙ্গে 3টা 4টা বা 5টা একসঙ্গে যুক্ত অবস্থায় প্রোগ্লটিড রিলিজ হচ্ছে, এরকম না। আবার এক একটা প্রোগ্লটিডের মধ্যে ইউটেরাইনের অনেকগুলো ব্রাঞ্চ, 30টা পর্যন্ত ব্রাঞ্চিং থাকতে পারে, তাহলে এইভাবে খুব সহজেই আলাদা করা যাবে। আবার যদি টিনিয়া অ্যাসিয়েটের দিকে তাকাই, সেখানে দেখবো সেটার যে স্কলেক্স, এখানে একটা রস্টেলাম এবং এখানে কোনো হুকই নেই, এবং এটা টিনিয়া স্যাজিনাটার সাথে এটাকে ডিফারেন্সিয়েট করা একটু ডিফিকাল্ট। বাট আমরা যদি প্রোগ্লটিডসের দিকে তাকাই, প্রোগ্লটিডের ইউটেরাইন ব্রাঞ্চিং রিলেটিভলি কম টিনিয়া স্যাজিনাটার সাথে যদি কম্পেয়ার করি। সো এই হচ্ছে আমার পার্থক্য করার সুযোগ। তাহলে অ্যানাটমিক্যালি বা মরফোলজিক্যালি এই ডিফারেন্স আমরা দেখি। এখন আমাদের আলোচনা হচ্ছে আসলে একটা পার্সন যদি অ্যাফেক্টেড হয়, ইন্টেস্টিনাল ম্যানিফেস্টেশন আসলে কী হবে। তাহলে ইন্টেস্টিনাল ম্যানিফেস্টেশন কাদের জন্য হচ্ছে? টিনিয়া সোলিয়াম, টিনিয়া স্যাজিনাটা, টিনিয়া অ্যাসিনাটা, ডাইফ্যালোবোথ্রিয়াম ল্যাটাম, 4টার জন্য আমাদের ইন্টেস্টিনাল ম্যানিফেস্টেশন হয়। তাহলে প্রথমে টিনিয়া সোলিয়াম নিয়ে বলি। টিনিয়া সোলিয়াম কার মাধ্যমে ছড়াচ্ছে? সহজ কথা হচ্ছে পর্ক। কেউ যদি আন্ডারকুকড পর্ক মিট খায়, সেখানেই টিনিয়া সোলিয়াম আমরা আসলে হইতে দেখবো। সো টিনিয়া সোলিয়াম এটা পর্ক ট্যাপওয়ার্ম, এটা সেখানেই পাবো যেখানে যেসব এলাকার মানুষ শুকরের মাংস খায়। সো মুসলিম কান্ট্রিতে কিন্তু এটা হবে না, বাট
খ্রিস্টান কান্ট্রি বা যেসব জায়গায় পর্ক ওরা খায় সেখানে আমরা পাবো। সো ইউরোপ, আফ্রিকা, সাউথ আমেরিকা, এশিয়ার কিছু পার্ট, এই জায়গাগুলোতে আমরা পাই। এখন টোটাল অ্যাডাল্ট ওর্মের সাইজ যদি আমি কম্পেয়ার করি, টিনিয়া সাজিনাটাই কিন্তু অনেক বড়। টিনিয়া সোলিয়াম টিনিয়া সাজিনার থেকে মানে রিলেটিভলি ছোট। এখন এই যে অ্যাডাল্ট ওর্ম, এটা হিউম্যানে কখন পাবো? অ্যাডাল্ট ওর্ম হিউম্যানে তখনই পাবো যদি হিউম্যান একটা পর্কের মাংস খাইছে যেখানে সিস্টিসার্কাই আছে। সো একটা পর্ক কন্টেইনিং সিস্টিসার্কাই যদি এটা একটা হিউম্যান খেয়ে ফেলে, তখনই আমি তার দেহে অ্যাডাল্ট ওর্ম পাইতে দেখব। এখন এটার জন্য পেশেন্টের কিছু ইন্টেস্টিনাল ম্যানিফেস্টেশন হবে, একটু জিআই ডিসকমফোর্ট থাকতে পারে, একটু নসিয়া হইতে পারে, দ্যাটস ইট। একটু কিছু মাইল্ড অ্যাবডোমিনাল সিমটমস আসলে থাকতে পারে। সো এটাকে আমরা কীভাবে ম্যানেজ করতে পারি? সো আমি সবসময় একটা কথা বলি, সেটা হচ্ছে সিস্টোড ট্রেমাটোড আমরা প্রাজিকোয়েন্টাল খুব ফ্রিকোয়েন্টলি ইউজ করি। সো সিস্টোড এবং ট্রেমাটোড যদি আলাদা করে মনেও রাখতে না পারি, জাস্ট এইটুকু খেয়াল রাখবো, সিস্টোড ট্রেমাটোডে চোখ বন্ধ করে প্রাজিকোয়েন্টাল ম্যাক্সিমাম কেসে দেওয়া হয়। সো এখানেও আসলে আমরা প্রাজিকোয়েন্টাল দিতে পারি, যেটা সিঙ্গেল ডোজ যথেষ্ট। প্রাজিকোয়েন্টাল ছাড়াও আরও কিছু অল্টারনেটিভ আছে, যেমন নাইক্লোসামাইড, দুইটাই সিঙ্গেল ডোজ দেওয়া যেতে পারে। সো প্রাজিকোয়েন্টাল 5 থেকে 10 মিলিগ্রাম পার কেজি এই ডোজে দেওয়া যেতে পারে, নিক্লোসামাইড 2 গ্রাম একটা সিঙ্গেল ডোজ, এইভাবে আমরা দিতে পারি। আর এর একটা অল্টারনেটিভ হচ্ছে আমাদের নিটাজক্সানাইড, এইটা আমরা 3 দিনের জন্য দিব 500 মিলিগ্রাম টুয়াইস ডেইলি এই ডোজে। এখন যখন তাকে আমি এই অ্যান্টিপ্যারাসাইটিক এজেন্ট দিছি, এটার পরে আরেকটা কাজ আছে, এরপরে পেশেন্টকে একটা মাইল্ড ল্যাক্সিটিভ দিতে হবে। ল্যাক্সিটিভটা কেন দিব? কারণ আমি যখন তাকে এই অ্যান্টিপ্যারাসাইটিক এজেন্টগুলো দিছি, এরপরে যেন রেট্রোগ্রেড ইন্টেস্টিনাল অটো ইনফেকশনটা না হয়, সেটাকে প্রিভেন্ট করার জন্য এক্সট্রা করে আমি একটা ল্যাক্সিটিভ এখানে আসলে প্রোভাইড করতেছি। এখন এটা হচ্ছে ট্রিটমেন্টের কথা। এবার সেই প্রিভেনশনের কাহিনী খুবই সিম্পল। খুব ভালো করে যদি মাংসগুলোকে রান্না করা হয় তাহলেই কিন্তু এটাকে প্রিভেন্ট করা যায়। এখন ব্যাপারটা হচ্ছে বিদেশের মানুষরা যে মাংস খায়, ওরা খুব সহজে আমাদের মতো মশলা ইউজ করতে পারে না। ওরা যেটা করে যে মাংস একটু কাঁচা কাঁচা রেখে রান্না করে, বা আন্ডার কুকড, ইচ্ছা করে আন্ডার কুকড মিট ওরা রান্না করে। সো যেখানে ভালো করে ওরা রান্না করে না, প্রপারলি কুকিং করে না, সেইখানে প্রবলেমগুলো অ্যারাইজ করে। সো কেউ যদি খুব ভালো করে রান্না করে, সেটাই কিন্তু প্রবলেমকে সলভ করে ফেলে। আচ্ছা, এখন একটা গ্রেটার কেয়ার মাস্ট বি টেকেন যদি পেশেন্ট হার্বরিং অ্যানাডোলন টু অ্যাভয়েড ইনজেকশন অফ ওভা অর সেগমেন্ট, তাহলে এই জিনিসগুলো আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, এবার আসি টিনিয়া স্যাজিনাটা। টিনিয়া স্যাজিনাটা আসলে বিফের সাথে পোষায়। সো বিফ তো সারা পৃথিবীর সব জায়গাতে খায়। সো এই জন্য অল পার্ট অফ দ্য ওয়ার্ল্ডে টিনিয়া স্যাজিনাটা পাবো। তাহলে টিনিয়া স্যাজিনাটা আসলে কীভাবে আসছে? বিফ, আমি যদি ইনফেক্টেড বিফ মাংসর আন্ডার কুকড অবস্থায় খাই বা কাঁচা অবস্থায় খাই, তখনই টিনিয়া স্যাজিনাটা দিয়ে আমি আসলে অ্যাফেক্টেড হচ্ছি। এবং টিনিয়া স্যাজিনাটা এই অ্যাডাল্টম সাইজে অনেক বড়, এবং এটা দেখা যাচ্ছে এমনও হইতে পারে একটা লোক লাইক ডেফিকেশন করছে, সে বাথরুমে গিয়ে পরে দেখতেছে যে বিশাল বড় সাইজের সেগমেন্টগুলো সে দেখতে পেলো, তাহলে ফেসেসে পাইতে পারে। অথবা এমনও হইতে পারে সে তার আন্ডার ক্লথিং, তার আন্ডারওয়ারে সে দেখতেছে যে এই প্রোগ্লটিনগুলো যখন শেডিং হয়েছে তার কাপড়ে সে পাইতে পারে, যেটা তার জন্য খুবই ডিস্ট্রেসফুল। কারণ এত বড় কৃমি দেখে স্বাভাবিকভাবে সে কনফিউজড হয়ে যাবে বা সে নার্ভাস হয়ে যাবে। সো এই ধরনের প্রেজেন্টেশনও হইতে পারে। এবং আমরা যদি স্টুল চেক করি, স্টুলে ইভেন ওভা পর্যন্ত পাওয়া যাইতে পারে। এবং এখানে আসলে পেশেন্টের বেসিক্যালি প্রেজেন্টেশন কিন্তু খুবই মিনিমাল অ্যাবডোমিনাল আপসেট বা মিনিমাল ইন্টেস্টিনাল আপসেট, খুব মিনিমাম, মানে একটু নসিয়া থাকতে পারে, একটু অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট থাকতে পারে, দ্যাটস ইট। খুব আহামরি প্রেজেন্টেশন আসলে ইউজুয়ালি থাকে না। তাহলে এখানে ম্যানেজমেন্ট কি? সিম্পল, সিস্টোড, ট্রেমাটোড, প্রাজিকোয়েন্টাল, মানে মোটা দাগে প্রাজিকোয়েন্টাল। সো এখানেও প্রাজিকোয়েন্টালই আমাদের ড্রাগ অফ চয়েস। এর পাশাপাশি নিক্লোসামাইড দেওয়া যেতে পারে, নিটাজক্সানাইড দেওয়া যেতে পারে, এগুলো সব অল্টারনেটিভ হিসেবে আমরা আসলে দিয়ে থাকি। এবং প্রিভেনশন সহজ কথা, যে বিফটা যখন রান্না করা হবে খুব ভালো করে মানে থরলি কুক করতে হবে এবং ভালো করে মাংসগুলো দেখে নিতে হবে। কারণ মাংস যদি ভালো করে ইন্সপেক্ট করা হয় তখনই আসলে সিস্টোসার্কোসিস থাকলে ওটা আসলে ধরা পড়ে। আচ্ছা, আরেকটা হচ্ছে টিনিয়া অ্যাসিয়াটিকা। সো নাম শুনেই বোঝাচ্ছে এশিয়া নামটা আছে। সো টিনিয়া অ্যাসিয়াটিকা হচ্ছে এশিয়াতে পাওয়া যায়। এটা পর্ক থেকেই আসলে আসে। এটা খুব রিসেন্টলি নিউলি রিকগনাইজ একটা স্পিসিস, এশিয়াতেই মোস্টলি পাওয়া যায়। সো কেউ যদি পর্ক মিট বা পর্ক ভিসেরা আন্ডারকুকড অবস্থায় বা ঠিকমতো রান্না না করে যদি খেয়ে ফেলে, সেখান থেকে আসলে ছড়ায়। আমাদের টিনিয়া স্যাজিনাটাস, টিনিয়া সোলিয়ামের যেরকম ক্লিনিক্যাল ফিচার, একদম সেই রকমই ক্লিনিক্যাল ফিচার, এবং ট্রিটমেন্ট আসলে সেম। এখানেও আমরা আসলে দিন শেষে সে প্রাজিকোয়েন্টাল সেটাই আসলে পেশেন্টকে প্রোভাইড করবো। সো এই হচ্ছে আমাদের ইন্টেস্টিনাল ট্যাপওয়ার্ম বা ইন্টেস্টিনাল আলোচনা। আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ সিস্টোসার্কোসিস নিয়ে